হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ন্যাশনাল ইনকামের ওপর মক টেস্ট আলোচনা করা হবে। যারা মক টেস্ট গ্রুপে দিয়েছো তারা এখানে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার করে নাও। যারা মক টেস্ট দাওনি তারা ভিডিও পজ করে সাথে সাথে মক টেস্ট দিয়ে তোমরা উত্তরটা কী হবে সেটা আন্দাজ করতে পারো এবং সাথে সাথে উত্তর দেখে নিয়ে মিলিয়ে নিতে পারো। সেটাও এক প্রকারের মক টেস্ট হিসেবে দাঁড়িয়ে যাবে। তো এখানে আমি কোয়েশ্চেন অ্যান্সারের যে অংশগুলো তোমাদের গতকাল বুঝিয়েছিলাম সেগুলো নতুন করে আর খুব একটা বলবো না। আজকে যেগুলো নতুন ধরনের যে বিষয়গুলো আসবে সেগুলো নিয়ে বিশেষত আলোচনা করব। যারা ন্যাশনাল ইনকামের যে কনসেপচুয়াল ভিডিও সেটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে দেওয়ার লিঙ্ক থেকে সে ভিডিওটা আগে দেখে নিও, তারপরে মক টেস্ট অ্যাটেন্ড করো। তাহলে আশা করছি তোমরা ম্যাক্সিমাম উত্তর করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ক্যালকুলেটিং জিডিপি ইন ইন্ডিয়া? ভারতে জিডিপি ক্যালকুলেশন কোন মন্ত্রক থেকে করা হয়? তো গতকাল যে কনসেপচুয়াল ভিডিওটা ছিল সেখানে কিন্তু কোনো ফ্যাকচুয়াল ইনফরমেটিভ ইনফরমেশান খুব একটা আলোচনা করিনি, মূলত কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তো এমসিকিউ দেওয়ার গুরুত্ব এটাই যে আমরা যে ভিডিও দেখলাম বা বই পড়লাম তার বাইরেও কিছু কোয়েশ্চেন কিন্তু এসে থাকে পরীক্ষাতে। সুতরাং এমসিকিউ প্র্যাকটিস আমাদের আরও বেশি করতে হবে। এই জন্যই আমি প্রথমে এই প্রশ্নটা রেখেছি, যাতে করে এটা বোঝা যায় যে এমসিকিউ প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করে যেতে হবে। আমরা যতই বই পড়ি না কেন, যতই কনসেপ্ট ক্লিয়ার করি না কেন, এমসিকিউ প্র্যাকটিস আমাদের করতে হবে, কারণ আলটিমেটলি পরীক্ষাতে কিন্তু আমাদের গিয়ে এমসিকিউই করে আসতে হবে। তো যাই হোক, এখানে দেখে নেওয়া যাক উত্তর কোনটা হবে। সরাসরি প্রশ্ন চেয়েছে, সুতরাং সরাসরি উত্তর অপশান সি, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পরের প্রশ্ন, হোয়াট বেস ইয়ার ইজ ইউজ টু ক্যালকুলেট পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া? ভারতে পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় ক্যালকুলেট করা হয়, বেস ইয়ার কোনটা ধরা হয়? তো গতকাল আমি বেস ইয়ার নিয়ে বলেছি। ভারতে জিডিপি ক্যালকুলেশনের জন্য বেস ইয়ার ধরা হয় 2011-12। এখন পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথাপিছু আয় কাকে বলে? ভারতে যে পরিমাণ জিডিপি, যে একটা মূল্য, জিডিপি হচ্ছে একটা মূল্য, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থমূল্য। তো সেই যে অর্থমূল্য তাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা পাবো মাথাপিছু আয়, অর্থাৎ প্রত্যেক ভারতীয় কত ইনকাম করছে একটা বছরে, সেটাই হচ্ছে মাথাপিছু আয়। তো জিডিপি ক্যালকুলেশনের সময় যে বেস ইয়ারটা ধরা হয় তাহলে এটা পরিষ্কার যে জিডিপি যে অর্থমূল্য সেটাকে আমরা জনসংখ্যা দিয়ে ভাগ করছি, সুতরাং সেখানেও জিডিপির বিষয়টা আসছে। সুতরাং পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রেও কিন্তু বেস ইয়ারটা একই হবে, সুতরাং এখানে উত্তর হবে 2011-12। পরবর্তী প্রশ্ন, হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু ইন্ডিয়াস ইকোনমি? কোন সেক্টর, অর্থনীতির কোন সেক্টর ভারতের অর্থনীতিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, সবচেয়ে বেশি যোগদান দেয় কোন সেক্টর? এখন অর্থনীতির যে সেক্টরগুলো সেগুলো আমাদের একটু জানতে হবে। অর্থনীতির সেক্টর বলতে কি বোঝায়? মূলত অর্থনীতির সেক্টর বলতে তিন ধরনের সেক্টরকে বোঝায়: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর। যদিও এছাড়াও আরও দুটো সেক্টর রয়েছে, কোয়াটারনারি সেক্টর এবং কুইনারি সেক্টর। এগুলো কি আমরা একটু ছোট করে বুঝে নিই। প্রথমত প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর হলো যেগুলো নিবিড়ভাবে প্রকৃতির সাথে যুক্ত যে সেক্টরগুলো, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন হচ্ছে কৃষিকাজ একেবারে প্রকৃতির সাথে যুক্ত সরাসরি, সেটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। খনি থেকে বিভিন্ন দ্রব্য আহরণ করা হচ্ছে, খনি প্রাকৃতিক বিষয় আহরণ করা হচ্ছে। এই যে কালেকটিভ জিনিসগুলো প্রকৃতি থেকে যদি আহরণ করা হয়, কিছু সঞ্চয় করা হয় প্রকৃতি থেকে নিয়ে, যারা জঙ্গলে বসবাস করে কিছু আদিবাসী, তারা যে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু সেগুলো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। তো যাই হোক, এই সমস্ত বিষয় যেগুলো প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত সেগুলো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। সেকেন্ডারি সেক্টর কোনগুলো? বিভিন্ন ধরনের কিছু উৎপাদন, শিল্প উৎপাদন, সমস্ত ধরনের শিল্প উৎপাদন কিন্তু পড়বে সেকেন্ডারি সেক্টরের মধ্যে। সেটা ক্ষুদ্র শিল্প হতে পারে বা বৃহৎ শিল্প হতে পারে, যেরকমই শিল্প হোক না কেন, শিল্প উৎপাদন মানে কিন্তু সেটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে, মনে রাখতে হবে। টারশিয়ারি সেক্টর কোনগুলো?
যে সেক্টরগুলোতে পরিষেবা দেওয়া হয়, পরিষেবার সাথে যুক্ত যেসব কার্যকলাপ রয়েছে সেগুলো সব পড়ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। যেমন ব্যবসা বাণিজ্য, যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে সমস্ত পড়ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। বিভিন্ন পরিবহন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কোনো বাস, ট্রেন বা এরোপ্লেন, যে কোনো মাধ্যমে যাতায়াত, পরিবহন সমস্ত কিছু পড়ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। কোয়াটারনারি আর কুইনারিটাও একটু বুঝে রাখা দরকার। কোয়াটারনারি হচ্ছে সেটা, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ধাপে ধাপে যখন স্কিলগুলো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মনে হবে প্রথম সেক্টরে কিন্তু অতটা স্কিল দরকার নেই, দ্বিতীয় সেক্টরে আরেকটু বেশি স্কিল দরকার, তৃতীয় সেক্টরে আরেকটু বেশি স্কিল দরকার, দক্ষতা দরকার আরেকটু বেশি, চতুর্থ সেক্টরে গিয়ে আরও একটু বেশি দক্ষতা দরকার। আরও একটু বেশি দক্ষতার জন্য যে সমস্ত কাজগুলো পড়ছে সেগুলো হচ্ছে চতুর্থ পর্যায়ের মধ্যে পড়ছে। যেমন ধরা যাক শিক্ষকতা, এখানে কিন্তু আরেকটু বেশি দক্ষতা প্রয়োজন হয়। আর কুইনারি সেক্টর সেটা কি? সেটা হলো একেবারে সবচেয়ে উচ্চ স্তরের যে কাজটা সেটা, যেমন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু আবিষ্কার করা, গবেষণা করা, এই যে সমস্ত কাজগুলো পড়ছে, বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে নতুন কিছু উদ্ভাবনে যখন যা কিছু আসবে সমস্ত কিছু পড়বে কিন্তু কুইনারি সেক্টরের মধ্যে। কোয়াটারনারি আর কুইনারির সংখ্যাটা খুব কম, তো মূলত এই তিনটে জিনিসকে কিন্তু ধরা হয়, এগুলোকেও ধরা হয় যদিও, কিন্তু মূলত এই তিনটে জিনিস সেটা মনে রাখতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। তো এখানে কি বলছে, কোন সেক্টরটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে ইন্ডিয়ার অর্থনীতিতে, ভারতের অর্থনীতিতে কোন সেক্টর সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে? তো এখানে উত্তর হয়ে যাবে অবশ্যই এই সার্ভিস সেক্টর। ব্যবসা বাণিজ্য, যা কিছু পরিষেবা দেওয়া হয় সেই সমস্ত কার্যকলাপেই কিন্তু ভারতের ক্ষেত্রে জিডিপিটা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, হুইচ ইজ নট অ্যাডেড ইন দ্য ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? ভারতের ন্যাশনাল ইনকাম যখন হিসাব করা হয় তখন এর মধ্যে কোন অংশটা আসে না? অপশন এ, দ্য ভ্যালু old fridge. Option C, service rendered by the housewives. Option D, both B and C. তো এর কনসেপ্টটা যদি ভালো করে বুঝে থাকি আমরা তাহলে কিন্তু এটা উত্তরটা খুবই সহজ। প্রথমে বলা হচ্ছে ভ্যালু অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস। তো আমরা ন্যাশনাল ইনকামের যে সংজ্ঞা ছিল সেখানে পড়েছিলাম যে সারা বছরে যে ভ্যালু আর গুডস সার্ভিস উৎপাদনিত হয় তার যে মোট মূল্য সেটাই ন্যাশনাল ইনকাম। তো এটা অবশ্যই আসছে এর মধ্যে। এরপরে বলা হচ্ছে দ্য সোল্ড ভ্যালু অফ দ্য ওল্ড ফ্রিজ। একটা পুরাতন ফ্রিজ সেটা বিক্রি করা হলো, সেটা কি জিডিপির মধ্যে আসবে? তৃতীয়, সার্ভিস রেন্ডার্ড বাই হাউসওয়াইফস। হাউসওয়াইফস যারা আছেন তারা যে সার্ভিসটা দিচ্ছেন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, সেটা কি জিডিপির মধ্যে ধরা হবে? ডি, বোথ বি অ্যান্ড সি, এই দুটোকে কি ধরা হচ্ছে জিডিপির মধ্যে? তো উত্তরটা খুব সহজেই বলে দেওয়া যায়। একটা বছরের মধ্যে উৎপাদন যখনই ধরা হচ্ছে, ওল্ড ফ্রিজ, পুরাতন ফ্রিজ, সেটা কিন্তু ওই বছর উৎপাদন হয়নি, সেটা বিক্রি করা হচ্ছে। তো অবশ্যই সেটা কিন্তু এই বছরের জিডিপির মধ্যে আসবে না, কারণ সেটা উৎপাদনের সাথে কোনো কিছু জড়িত নয়। আমি আগেই বলেছি উৎপাদনের সাথে জড়িত হতে হবে, যে সমস্ত কাজ কোনো কিছু উৎপাদন করে সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে। সার্ভিস রেন্ডার্ড বাই হাউসওয়াইফস, হাউসওয়াইফরা সার্ভিস দিচ্ছেন বাড়িতে, সার্ভিসটা কিন্তু আসে ন্যাশনাল ইনকামের মধ্যে। কিন্তু যখন একজন হাউসওয়াইফস একটা বাড়িতে সার্ভিস দিচ্ছেন সেটা কিন্তু কোনো অর্থনৈতিক কার্যকলাপ নয়, তার জন্য কিন্তু তিনি কোনো টাকা পাচ্ছেন না, সুতরাং এটাও ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। উত্তর হয়ে যাবে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। পরের প্রশ্ন, দ্য ফিনান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া ইজ। এটা সরাসরি এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। গতকাল আমি আলোচনার সময় বলেছি ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ বলতে কোন সময়টাকে বোঝানো হয়। উত্তর হয়ে যাবে অপশান এ, এপ্রিল 1 টু মার্চ 31। এটা ভারতের অর্থবর্ষ। জিডিপি যখন হিসাব করা হয় এই সময়ের মধ্যে যে উৎপাদন হয় সেটা ধরে হিসাব করা হয়। পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। প্রথম, ন্যাশনাল ইনকাম ইজ দ্য মানিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। জাতীয় আয় হলো সমস্ত যে ফাইনাল গুডস যেটা তৈরি হচ্ছে তার এবং সার্ভিসের মোট মূল্যটাই হচ্ছে জাতীয় আয়। নাম্বার 2, ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম গ্রস ভ্যালু টু গেট দ্য নেট ভ্যালু। গ্রস ভ্যালু থেকে, মূল মূল্য থেকে নেট মূল্যটা পাওয়ার জন্য ডেপ্রিসিয়েশনটাকে বিয়োগ করা হয়। আমি ডেপ্রিসিয়েশন
ইনফ্লেশনের কনসেপ্ট গতকাল বলেছি। সুতরাং এখানে খুব সহজেই উত্তরটা করা যায়। দুটোই কিন্তু ঠিক বলা আছে। প্রথমে তো ন্যাশনাল ইনকামের সংজ্ঞা দেওয়া আছে, দ্বিতীয়ত ডেপ্রিসিয়েশন যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জিএনপি থেকে যখনই ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হবে তখনই কিন্তু পাওয়া যাবে নেট ন্যাশনাল ইনকাম। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ। পরের প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইট ওয়ান্স। নাম্বার 1, while calculating GDP, income generated by foreigner in a country is taken into consideration. যখন জিডিপি হিসাব করা হয় তখন একটা দেশের মধ্যে যে বিদেশিরা বসবাস করেন তাদের উৎপাদনটাও জিডিপির মধ্যে ধরা হয়। নাম্বার 2, while calculating GDP, income generated by nationals of a country outside the country is taken into account. দ্বিতীয় স্টেটমেন্টে বলা হচ্ছে জিডিপি যখন ক্যালকুলেশন করা হয় তখন ভারতের বাইরে যারা বসবাস করেন তাদের ইনকামটাও জিডিপির মধ্যে ধরে নেওয়া হয়। তো এখানে কোনটা সঠিক আর কোনটা ভুল, অথবা দুটোই সঠিক দুটোই ভুল, উত্তর কোনটা হবে? গতকালে কনসেপচুয়াল যে আমি যখন কনসেপ্টটা বলেছিলাম জিডিপি কখন কি ক্যালকুলেশন করা হয় সেটা যদি দেখে থাকো তাহলে এর উত্তর করাটা খুব সহজ। উত্তরটা হবে অপশান এ। জিডিপি যখন ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু এই দেশের সীমার মধ্যে যারা বসবাস করছেন তাদের আয়টা ধরে নেওয়া হয়, দেশের বাইরে যারা রয়েছেন তাদের আয়টা ধরা হয় না। যারা দেশীয় নাগরিক কিন্তু দেশের বাইরে আয় করছেন, কারণ শুধুমাত্র দেশেরই মধ্যে যে উৎপাদন হচ্ছে সেটাই আমরা ধরছি। ধরা যাক এটা দেশ, এই দেশের মধ্যে যেই বসবাস করুন না কেন, তিনি দেশি হন বিদেশি হন, তার আয়টা কিন্তু ধরা হবে। একটা বাইরের দেশে এই দেশের কোনো লোক বসবাস করছেন কিন্তু এই বাউন্ডারির বাইরের কোনো কিছুই ধরা হচ্ছে না। সুতরাং জিডিপির মধ্যে শুধুমাত্র আসবে এই বাউন্ডারির মধ্যে উৎপাদিত সমস্ত কিছু। পরের প্রশ্ন, হোয়েন ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম জিএনপি দ্য নেট ভ্যালু ইজ এ নেট ন্যাশনাল প্রোডাক্ট, বি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, সি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ডি ডিসপোজেবল ইনকাম। জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ যায় তখন কি থাকে? সরাসরি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। উত্তরটা হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট। অবমূল্যায়ন যখন বাদ যাচ্ছে জিএনপি থেকে তখন আমরা পাচ্ছি নেট ন্যাশনাল প্রোডাক্ট। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন ইজ কল্ড। মুদ্রাস্ফীতির জন্য যখন জাতীয় আয়টা অ্যাডজাস্ট করে নেওয়া হয় মুদ্রাস্ফীতির সঙ্গে তখন সেটাকে কি বলা হয়? অপশান এ পার ক্যাপিটা ইনকাম, অপশান বি ডিসপোজেবল ইনকাম, অপশান সি ইনফ্লেশন রেট, অপশান ডি রিয়েল ন্যাশনাল ইনকাম। তো এর কনসেপ্টটাও গতকাল আমি বলেছি। ন্যাশনাল ইনকাম জাতীয় আয় থেকে বা জিডিপি থেকে যখন ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে তখন কি পাওয়া যায়? উত্তরটা হবে অপশান ডি রিয়েল ন্যাশনাল ইনকাম। অর্থাৎ গতকাল আমি নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপির কথা বলেছি। তো এখানেও কিন্তু সেই ব্যাপারটাই বলা রয়েছে, সেটাই জানতে চাওয়া হয়েছে। রিয়েল ন্যাশনাল ইনকাম অর্থাৎ রিয়েল জিডিপির কথা হচ্ছে, এখানে জিডিপির কথাটা সরাসরি ইউজ করা হয়নি, ন্যাশনাল ইনকাম বলা হয়েছে। তো উত্তরটা হবে রিয়েল ন্যাশনাল ইনকাম। অর্থাৎ বেস ইয়ার ধরে বেস ইয়ারের সাথে যখন অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা দামটাকে তখন সেটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি বা রিয়েল ন্যাশনাল ইনকাম। যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা পুরাতন ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। Question number 10, as per the CSO classification, which of the following does not fall under industrial sector? CSOর শ্রেণীবিভাগ অনুযায়ী এর মধ্যে কোনটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে পড়ছে না? অপশন এ ইলেকট্রিসিটি, অপশন বি গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই, অপশন সি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, অপশন ডি ম্যানুফ্যাকচারিং। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অর্থ কি? আমি একটু আগেই বলেছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানে হচ্ছে সেটা সেকেন্ডারি ওয়ার্কের মধ্যে পড়ছে, দ্বিতীয় পর্যায়ের কার্যকলাপের মধ্যে পড়ছে ইন্ডাস্ট্রি। তো এখানে কোনটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে না? আচ্ছা, ইলেকট্রিসিটি
কিন্তু ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় অবশ্যই। তো ইলেকট্রিসিটিও সেটা ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হয়, ম্যানুফ্যাকচার করতে হয়, এটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে আসছে। গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই, এটাও কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে উৎপাদন করতে হয় এটা। তো এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে আসবে, এই কারণে আসবে কারণ ওয়াটার সাপ্লাই, ওয়াটারটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য মাস্ট। যে কোনো বড়ো স্কেলে যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তার জন্য কিন্তু ওয়াটার সাপ্লাই লাগে, বিভিন্ন ক্ষেত্রে গ্যাসও প্রয়োজন হয়। আর হচ্ছে ডি ম্যানুফ্যাকচারিং, ডাইরেক্ট বলা আছে উৎপাদন। সি হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু এখানে। ট্রান্সপোর্ট কমিউনিকেশন দুটো পরিষেবার মধ্যে পড়ে, অর্থাৎ এটা থার্ড সেক্টরে পড়ে, সুতরাং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে পড়বে না, অপশন সি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পাবলিশেস ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অ্যানুয়ালি? ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স অর্থাৎ এখানে কিন্তু জিডিপির কথাই বলা রয়েছে, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্সগুলো উৎপাদন সংক্রান্ত যে স্ট্যাটিস্টিক্স সেইগুলো প্রকাশ কে করে? আমি গতকাল বলেছি এটা করে কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা সিএসও। আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে জিডিপি ক্যালকুলেশন করে থাকে সিএসও বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর মেথড টু ক্যালকুলেট জিডিপি? জিডিপি ক্যালকুলেশনের জন্য কোন মেথডগুলো ব্যবহার করা হয়? ভ্যালু অ্যাডেড মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড, কস্ট অ্যান্ড গুড মেথড, এর মধ্যে কোনটা সঠিক? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অপশন। অপশান এ অনলি ওয়ান, অপশান বি অনলি এ অ্যান্ড সি, অপশান সি অনলি এ বি সি, অপশান ডি অল আর কারেক্ট। তো আমরা গতকালই জেনেছি জিডিপি ক্যালকুলেশনের তিনটে পদ্ধতি রয়েছে, ভ্যালু অ্যাডেড মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ইনকাম মেথড। কস্ট অফ গুড মেথড বলে কিন্তু কোনো মেথড হয় না। ভ্যালু অ্যাডেড মেথড যেটাকে আমরা প্রোডাক্ট মেথডও বলে থাকি, অপশান বি এক্সপেন্ডিচার মেথড, অপশান সি ইনকাম মেথড। কোয়েশ্চেন নাম্বার 13, হু মেড দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু মেজার ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার পূর্বে কে প্রথম জাতীয় আয় পরিমাপের প্রচেষ্টা করেছিলেন? এটা যেমন ইতিহাসের প্রশ্ন তেমনি অর্থনীতিতেও প্রশ্ন দেওয়া হয়, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম কিন্তু ভারতে জাতীয় আয় পরিমাপের প্রচেষ্টা করেছিলেন। তো সেই সময় সম্ভবত সালটা 1867 কি 8, তোমরা একটু দেখে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা যদি জেনে থাকো উত্তরটা, কোন সালে তিনি এটা করেছিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু আয় সেই সময় এসেছিল 20 টাকা। তিনি যে জিডিপি নির্ণয় করেছিলেন সেখান থেকে মাথাপিছু আয় এসেছিল 20 টাকা পার হেড। তো উত্তরটা হচ্ছে দাদাভাই নৌরোজি। কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্ট রিগার্ডিং জিএনপি? জিএনপি সম্পর্কে কোন এখানে স্টেটমেন্টটি সঠিক? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, জিডিপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ, জিএনপি ইজ ইকুয়াল টু এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম ফলোইং অপশনস। অনলি এ, বি, বি অ্যান্ড সি, সি, বি, সি অ্যান্ড ডি, ডি, সি অ্যান্ড ডি। তো আমরা জাস্টিফিকেশনটা একটু দেখে নিই। জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা কীভাবে পাওয়া যায়? প্রথমে বলা আছে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন যদি বাদ দেওয়া হয়, এটা কি হতে পারে? উত্তর জিডিপি অর্থাৎ টোটাল সমস্ত কিছু তার মধ্যে পড়ছে, দেশি বিদেশি সকলেরই আয় সেখানে ধরে নেওয়া হচ্ছে। ইভেন দেশের যারা নাগরিক বিদেশে আছেন তাদের আয়টা ধরা হচ্ছে না। সেখানে যদি অবমূল্যায়ন শুধু বাদ দিই তাহলে কিন্তু জিএনপি পাওয়া যাচ্ছে না, সুতরাং এ হবে না, অনলি এ তো হবেই না। নেক্সট, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। এক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা চলে আসছে যে জিডিপির সাথে ট্যাক্স আর সাবসিডি এটা অংশ যদি বাদ দিই তাহলেও কিন্তু জিএনপি পাওয়া যাবে না। জিএনপি পেতে গেলে জিডিপি থেকে যদি জিএনপি পেতে হয় তাহলে কিন্তু ওই বিদেশের যারা নাগরিক আছে তাদের যে আয়টা সেটা ধরতে হবে, এবং বিদেশের নাগরিক বলতে বিদেশি যারা বসবাসকারী এদেশের নাগরিক আছে তাদের আয়টা ধরতে হবে, এবং এদেশে যারা বিদেশি আছেন তাদের আয়টা বাদ দিতে হবে, তাহলে জিএনপি পাওয়া যাবে।
সুতরাং এটাও হবে না, অপশান এ অপশান বি দুটো কিন্তু ভুল। তৃতীয় স্টেটমেন্ট কি বলছে, জিএনপি ইজ ইকুয়াল টু এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনকাম ফ্রম অ্যাব্রড। এনএনপির সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি এবং অ্যাব্রড ইনকাম ফ্রম অ্যাব্রড এটা যদি বাদ দিই আমরা, তাহলে আমরা জিএনপি পাবো। গতকাল কি বলেছিলাম, এনএনপি যখন ক্যালকুলেশন করতে হয় সেখানে কিন্তু জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয় এবং ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে যোগ করতে হয়। তো ইনকাম ফ্রম অ্যাব্রোডটা অর্থাৎ প্লাস মাইনাস করে টোটাল যেটা আসছে সেটা, আর ডেপ্রিসিয়েশন। সুতরাং এটা কিন্তু উত্তরটা সিটা কিন্তু হবে, জিএনপি কিন্তু এভাবে বের করা যেতে পারে। পরেরটা কি বলছে, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। এখানে ইনকাম ফ্রম অ্যাব্রড বলতে ওই প্লাস মাইনাস করে টোটাল যেটা নেট ইনকাম ফ্রম অ্যাব্রড বলাটা বেটার হতো। তো সুতরাং এটাও কিন্তু সঠিক বলা যায়, জিএনপি কিন্তু এই দুটো পদ্ধতিতে কিন্তু জিএনপি পাওয়া যেতে পারে। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে ডি, সি অ্যান্ড ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট উইথ রেসপেক্ট টু জিডিপি? A, it is value of all final goods and service produced within country over the period of 1 year. B, it is value of all final goods and service produced within country and outside country over the period of 1 year. C, it is value of all final goods and services produced within country after taking into account the effect of depreciation. D, none of this. তো এক্ষেত্রে জিডিপি সম্বন্ধে কোনটি সঠিক? খুব সহজ উত্তরটা, জিডিপি সংজ্ঞা এর মধ্যে কোনটা দেয়া আছে, সরাসরি উত্তর হয়ে যাবে অপশান ই। উত্তর হয়ে যাবে অপশান ই। নেক্সট, প্রোডাক্ট মেথড অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম ইজ অলসো নোন অ্যাজ। প্রোডাক্ট মেথডকে আরেকটা কি নামে ডাকা হয়? তো উত্তরটা খুবই সহজ, প্রোডাক্ট মেথডের আরেকটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথডকে প্রোডাক্ট মেথডও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ট্রান্সফার পেমেন্ট রেফার্স টু পেমেন্টস হুইচ আর মেড। ট্রান্সফার পেমেন্ট অর্থাৎ হস্তান্তর আয়, হস্তান্তর আয় কোনটা? এ, উইদাউট এনি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসের কোনো এক্সচেঞ্জ সেখানে হয় না। বি, টু ওয়ার্কার্স অন ট্রান্সফার ফ্রম ওয়ান জব টু অ্যানাদার, ওয়ার্কাররা যখন একটা জব থেকে অন্য জবে ট্রান্সফার করে। অ্যাজ কম্পেনসেশন টু এমপ্লয়িজ, এমপ্লয়িজের যে কম্পেনসেশন ছাড় দেওয়া হয় সেটা, না, কোনোটাই নয়। তো এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, প্রথমে বুঝতে হবে ট্রান্সফার পেমেন্ট কাকে বলে। আমি গতকাল বলেছি, ট্রান্সফার পেমেন্ট অর্থাৎ হস্তান্তর আয়, অর্থাৎ একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন একটা হাত থেকে অন্য হাতে যাচ্ছে, একজনের হাত থেকে অন্য হাতে যাচ্ছে এবং সেখানে কোনো উৎপাদনের বিষয় থাকছে না, সেখানে কোনো কিছু প্রোডাকশন আসছে না, হস্তান্তর আয়, সেটা জিডিপির মধ্যে আসে না, জিডিপির মধ্যে ধরা হয় না। তো এখানে কি বলা হচ্ছে, অপশানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, উইদাউট এনি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসের কোনো এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে না, শুধুমাত্র সেই পরিমাণ অর্থটা হাত বদল হচ্ছে, গুডস অ্যান্ড সার্ভিসের এখানে কোনো বিষয় আসছে না। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে এ, উইদাউট এনি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। নেক্সট, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ অলসো নোন অ্যাজ। তো নেট ন্যাশনাল যে প্রোডাক্ট সেটা যদি ফ্যাক্টর কস্টে আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো? ফ্যাক্টর কস্ট আমি আগে বলেছি আগের দিন যে ফ্যাক্টর অফ প্রোডাকশন যেটা রয়েছে তারা যে ইনকামটা পাচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর ইনকাম সেটা অ্যাকচুয়ালি, ফ্যাক্টর কস্ট হচ্ছে ওই যে ফ্যাক্টর অফ প্রোডাকশনের জন্য যে টাকাটা খরচা করতে হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। তো নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা পাওয়া যায় সেটা যদি ফ্যাক্টর কস্টে হিসাব করা হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে সরাসরি বলা যায় ন্যাশনাল ইনকাম বলবো। কারণ জাতীয় আয়ের মধ্যে যখন জাতীয় আয় জিডিপি থেকে যখন জিএনপি পাচ্ছি আমরা, বিদেশের আয়টা দেশের আয়টা প্লাস মাইনাস করে যখন জিএনপি পাচ্ছি, সেখান থেকে যে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিয়ে দিই এবং সেটা যদি ফ্যাক্টর কস্টে ইনকাম হিসাব করা হয় তাহলে কিন্তু আমরা মূল যে আয়টা দেশের সেটা কিন্তু পেয়ে যাব। সুতরাং সেটাকে আমরা কিন্তু ডাইরেক্ট ন্যাশনাল ইনকাম বলতে পারি। তো জিডিপির সাথে যদিও এটা সমার্থক নয়, কিন্তু তবুও নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে কিন্তু একেবারে জিষ্ট অংশ যেটা আমাদের দেশের প্রকৃত আয় যেটা আসছে সেটা হচ্ছে, সুতরাং সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম কিন্তু বলতে পারি।
বাকি অপশান যেগুলো রয়েছে সেগুলো কোনোটাই হবে না। নেট ডোমেস্টিক প্রোডাক্টও নয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্টও নয়, কারণ এখানে ফ্যাক্টর কস্টে ন্যাশনাল প্রোডাক্ট পার করা হচ্ছে, পার্সোনাল ইনকাম তো একেবারেই হবে না। সুতরাং অ্যান্সার অপশান সি, ন্যাশনাল ইনকাম। 19, in GNP calculation, gross national product calculation, which of the following should be excluded? কোন অংশটা বাদ দিতে হবে? অপশান এ রেন্টাল ইনকাম, রেন্ট যেটা দেওয়া হয়, যেগুলো ভাড়া দেওয়া হয় তার যে ইনকামটা সেটা। অপশান বি ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট যে পাচ্ছে সেটা। সি ডিভিডেন্ডস, যেগুলো ডিভিডেন্ডস রয়েছে সেগুলো। অপশান ডি গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট। তো এখানে উত্তর কোনটা হবে? প্রথমে কি বলা হচ্ছে? রেন্টাল ইনকাম, ভাড়া। আমরা কি জেনেছি? ফ্যাক্টর অফ প্রোডাকশন যেগুলো রয়েছে সেখানে কিন্তু জমি জন্য ভাড়া দেওয়া হয়, সেটা কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেশন করা হয়েছে, ন্যাচারালি জিএনপির মধ্যেও সেটা আসবে। সুতরাং এটা থেকে যাচ্ছে রেন্টাল ইনকাম যেটা। অপশান বি ইন্টারেস্ট পেমেন্ট, যেগুলো ইন্টারেস্ট যেগুলো আছে ব্যাংকে, ধরা যাক ইন্টারেস্ট পেলো কেউ, সেটা কিন্তু এর মধ্যে আসবে, কারণ সেখানে একটা অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে, সেই যে পরিমাণ সে আয়টা করছে সেটার জন্য সেটা কিন্তু উৎপাদন হচ্ছে একটা, তো এটাও এর মধ্যে আসবে। ডিভিডেন্ডস, লভ্যাংশ যেগুলো পাচ্ছে, ধরা যাক সে কোম্পানির শেয়ার কিনেছিল কোনো একটা, সেক্ষেত্রে তার থেকে যে প্রফিটটা সে ইনকাম করছে, সেক্ষেত্রেও কিন্তু এটা জিএনপির মধ্যে আসবে। গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট, সরকারের যে হস্তান্তর যে পেমেন্টগুলো রয়েছে, অর্থাৎ কোনগুলো? যেমন বেকার ভাতা, পেনশন, এর মধ্যে কিন্তু কোনো প্রোডাকশানের ব্যাপার নেই, শুধুমাত্র হস্তান্তর করা হবে। আমি আগের দিনই বলেছি ট্রান্সফার পেমেন্ট, হস্তান্তর আয়, অর্থাৎ এক হাত থেকে শুধুমাত্র অন্য হাতে যাচ্ছে, সেখানে প্রোডাকশানের কোনো ব্যাপার আসছে না, প্রফিটেরও কোনো ব্যাপার আসছে না। সুতরাং গভর্নমেন্ট ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট কথাটা যখনই আসবে সেটা বুঝতে হবে যে জিডিপি জিএনপি কোনো ক্যালকুলেশনের মধ্যেই সেটা কিন্তু আসছে না। পরবর্তী এবং শেষ প্রশ্ন, ইফ উই কম্পেয়ার জিডিপি অ্যান্ড জিএনপি, দেন এ GNP is equal to GDP minus net income from abroad, B GNP is equal to GDP plus net income from abroad, C GNP is equal to NNP minus net income from abroad, D GNP is equal to NNP plus net income from abroad। তো GNP আর GDPর কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু উত্তরটা করা খুব সহজ হবে। তো প্রথমে বলছি কি জিএনপি থেকে যদি জিডিপি এবং নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে জিএনপি পাওয়া যাবে। জিডিপির সাথে যদি নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা যোগ করা হয় তাহলে জিডিপি পাওয়া যাবে। এনএনপি থেকে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোডটা বাদ দিলে জিএনপি পাওয়া যাবে। এনএনপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড করলে জিএনপি পাওয়া যাবে। আমাদের মনে রাখতে হবে জিএনপি কিভাবে আসছিল। জিডিপি থেকে যেটা নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ দেশীয় যে সমস্ত ব্যক্তি বিদেশে আছেন তাদের আয়টা ধরা হবে এবং এই দেশে যে সমস্ত বিদেশিরা আর্ন করে তাদের দেশে পাঠাচ্ছে সেটা বাদ দেওয়া হবে। সেটাই হচ্ছে নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, প্লাস মাইনাস করে যেটা আসবে সেটাই নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। সুতরাং জিডিপি থেকে সেই অংশটা যদি প্লাস মাইনাস করে যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব জিএনপি, অর্থাৎ এখানে উত্তর হবে অপশন বি, জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড ইজ ইকুয়াল টু জিএনপি। সুতরাং এই ছিল ন্যাশনাল ইনকাম থেকে বেশ কিছু কনসেপচুয়াল এবং ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। তো তোমরা আশা করছি এখান থেকে আরও কিছু জিনিস শিখতে পেরেছো। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়, সেগুলো আমি বিভিন্ন সময়ে গ্রুপে এবং ইউটিউবে আলোচনা করব, আরও বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কিছু রিকোয়ারমেন্ট, যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং যারা গত ভিডিওটা দেখোনি, ন্যাশনাল ইনকামের কনসেপচুয়াল ভিডিওটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিও, কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখানেই শেষ করছি আজকে। নমস্কার, ধন্যবাদ।